শুরু হওয়ার আগে আপনাদের জন্য একটি সুখবর। এবার আপনারাও আপনাদের লেখা গল্প আমাদের পাঠাতে পারেন। বাছাই করা গল্প আমরা উপস্থাপনা করব আমাদের চ্যানেলে। পোস্টারে এবং ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডি quetzalfilms@gmail.com এ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কোয়েটজাল ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। দেশ বিদেশের নানান লেখকদের রোমাঞ্চকর কিছু কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রাইটার্স চয়েস। আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায় রচিত শয়তান। হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 2রা সেপ্টেম্বর 1888 সালে। সাহিত্য জগতে তিনি পরিচিত তার সৃষ্টি করা জয়ন্ত মানিক ও বিমল কুমারের জন্য। আজকের গল্প পাঠে সৌপ্তিক দে, সূত্রধর আমি সৈমি ব্যানার্জি। শুরু হচ্ছে শয়তান। পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে অনেক, কিন্তু সেসব ঘটনায় বিশ্বাস করে এমন লোক অনেক পাওয়া যায় না। আমার জীবনেও একবার একটা ঘটনা ঘটেছিল, তা শুধু আশ্চর্য নয়, অত্যাশ্চর্যও বটে। আপনাদের কাছে সে কথাই বলবো। বিশ্বাস করতে যদি ইচ্ছে হয় তাহলে বিশ্বাস করবেন, বিশ্বাস না করলেও দুঃখিত হব না। সরকারি কাজে আমি তখন হাজারিবাগ অঞ্চলের এক জায়গায় থাকি। একটা মানুষ খেকো বাঘের অত্যাচারে সেখানকার লোকেরা পরিত্রাহী ডাক ছাড়ছিল। বারে বারে দেশি বিলিতি বহু শিকারীর গুলি হজম করে সে বেঁচে আছে। লোকে বলে সে বাঘটা নাকি সাধারণ বাঘ নয়, বাঘের আকারে হিংস্র এক অপদেবতা। কেউ কেউ নাকি চোখের সামনে তাকে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে দেখেছে। তাকে মানুষের ভাষায় কথা বলতে শুনেছে এমন লোকেরও অভাব নেই। বনের ভিতরে বসে সে নাকি মেয়ে মানুষের মতো আর্তনাদ করত। তার সেই কান্নাকে মানুষের কান্না ভেবে যে বনের ভেতর ঢুকত সে আর ফিরে আসত না। লোকে তাই তাকে শয়তান বলে ডাকত। শয়তানকে দেখলেই চেনা যেত, কারণ তার ল্যাজ ছিল না। হয়তো বনের ভেতরে কোনো জন্তুর সঙ্গে লড়াই করতে গিয়েই ল্যাজের গৌরব থেকে সে বঞ্চিত হয়েছিল। কিন্তু লোকের বিশ্বাস শয়তানের এই লাঙ্গুলহীনতাই তার অলৌকিকতার মস্ত প্রমাণ। বাঘের ল্যাজ নেই, তাও কখনো সম্ভব? এসব গল্প যে মিথ্যে তাতে আর ভুল নেই। মানুষ খেকো বাঘেরা প্রায় ভারী চালাক হয়। বড় বড় শিকারীও তাদের বধ করতে পারে না, তাই তাদের নামে এমনই সব গল্প শোনা যায়। বৃক্ষ বিশেষের আশ্চর্য শিকড়ের গুণে মানুষ বাঘের রূপ ধরতে পারে এমন গল্পও শুনেছি। কিন্তু আধুনিক যুগে নিতান্ত মূর্খ ছাড়া আর কেউই এসব গল্প বিশ্বাস করবে না। শয়তান যে সাধারণ বাঘ, একদিন তার প্রমাণ পেলাম। বন্ধু হরিশের সঙ্গে একদিন সন্ধ্যার আগে হরিণ মেরে বাড়ি ফিরছি। আমাদের পিছনে পিছনে আসছিল মরা হরিণটাকে কাঁধে তুলে দুজন কুলি, আর বাঘের মতোই বড় আমার শখের কুকুর টাইগার। বনের একটা মোড় ফিরতেই সামনে দেখি পথের উপরে বিড়ালের মতো কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে মস্ত একটা বাঘ। তার ল্যাজ নেই। পিছনের কুলিরা রুদ্ধশ্বাসে অস্ফুট স্বরে একসঙ্গে বলে উঠল, শয়তান, শয়তান, শয়তান। পর মুহূর্তেই আমরা দুজনে একসঙ্গে বন্দুক ছুড়ল। শয়তান লাফিয়ে দাঁড়িয়ে উঠেই আবার পড়ে গেল, তারপর আর নড়ল না। এত সহজে শয়তানকে ঘায়েল করে আমাদের আনন্দের আর সীমা রইল না। কুলি দুজনও মনের খুশিতে ধেই ধেই করে নাচ শুরু করে দিল। আশপাশের গাঁয়ে সে খবর তখনই ছড়িয়ে পড়ল। দলে দলে লোক শয়তানকে দেখতে এলো। অনেকে তার মৃতদেহের উপর কিল চল লাথি মেরে নিজেদের মনের ঝাল ঝেড়ে নিল। অনেক কষ্টে তাদের থামিয়ে কয়েকজন কুলির সাহায্যে শয়তানের দেহ তুলে আবার নিজেদের বাড়ির দিকে রওনা দিলুম। খানিক দূর যেতেই বিরাট এক ক্রুদ্ধ দৈত্যের মতো সারা আকাশ জুড়ে একখানা মিশমিশে কালো মেঘ ছুটে এলো ভীষণ ঝোড়ো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে।
শহরে বসে আপনারা এই মেঠো বুনো ঝড়ের কল্পনাও করতে পারবেন না। দেখতে দেখতে পরেশনাথ পর্বতের আকাশভেদী চূড়া ধুলো মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। বনের গাছগুলো পাগলের মতো মাটির উপরে বারবার মাথা ওঠবার চেষ্টা করতে লাগলো। আর যেন কার বিপুল ফুৎকারে সারা পৃথিবীর আলো কাঁপতে কাঁপতে নিভে গেল। খানিক তফাতেই একখানা পুরনো বাংলো ছিল। আমরা তাড়াতাড়ি তার ভিতরে গিয়ে আশ্রয় নিলাম। ঝড়ের পর এলো বৃষ্টি। বুঝলুম আজ আর বাড়ি ফেরা হবে না, কারণ এখান থেকে আমার বাড়ি অন্তত 5 মাইল তফাতে। মাঝে আবার একটা নদী আছে। সেই পাহাড়ি নদী বৃষ্টি ধারায় পুষ্ট হয়ে এতক্ষণে দ্বিগুণ হয়ে উঠেছে নিশ্চয়ই। কুলিরা চলে যেতে চাইল, বকশিসের লোভও গ্রাহ্য করল না। তারা দুটো কারণ দেখালো। প্রথমত, শয়তানের মৃতদেহের সঙ্গে তারা রাত্রিবাস করতে নারাজ। দ্বিতীয়ত, এই বাংলোয় আগে এক সাহেব থাকতেন, কারা নাকি তাকে খুন করেছিল। সেই থেকেই এই বাংলোয় কোনো মানুষ বাস করতে পারে না। সেই বৃষ্টি মাথা নিয়েই কুলিরা বাংলো ছেড়ে পালালো। শিকারী মানুষ, সব রকম বিপদের জন্যই সর্বদা প্রস্তুত থাকতে হয়। সঙ্গে লণ্ঠন এনেছিল, তাই জ্বালালাম। ব্যাগের মধ্যে তখনও কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা গুহাভা জেলি ছিল। তার দ্বারাই আমার, হরিশ আর টাইগারের নৈশ আহার শেষ করতে হবে। উপায় কি? আমরা যে খোলা মাঠে নেই, এখন এইটুকুই পরম সান্ত্বনার কথা। মাঝের হলঘরে আমরা আশ্রয় নিয়েছিলাম। ঘরখানা প্রকাণ্ড, দেয়ালে দেয়ালে উইদের রাজত্ব, সমস্ত দরজা জানলাই ভাঙা। মেঝেতে পুরো ধুলোর প্রলেপ, তার উপরে নানান জীবজন্তুর পায়ের দাগ, বাঘের, ভাল্লুকের, শেয়াল, কুকুরের। এখানে ওখানে হাড় ছড়িয়ে পড়ে আছে। কোনো কোনো হাড় মানুষের বলেও সন্দেহ হলো। বুঝলাম মানুষের বাড়ি আজ বাঘ ভাল্লুকের আস্তানায় পরিণত হয়েছে। আমি বললুম, হরিশ, এখানে কিন্তু আমরা নিরাপদ নই। বাঘ ভাল্লুকের সঙ্গে আবার দেখা হতে পারে, বন্দুকে টোটা ভরে তৈরি থেকো। হরিশ আমার কথা মতো কাজ করতে করতে বলল, আজ রাত্রিরে দেখছি ঘুমের দফা রফা। শয়তান আর হরিণের দেহ দুটো ঘরের কোণে টেনে এনে রাখল। আকাশের অন্ধকারকে ছেদা করে জলধারা অশ্রান্তভাবে গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকের উপর। বিদ্যুৎ সাপগুলো কিলবিল করে ক্রমাগত চলে যাচ্ছে শূন্যতার এধার থেকে ওধারে। বৃষ্টিবাণে আহত অরণ্যের কান্নায় চারিদিক পরিপূর্ণ। টাইগারের এই পোড়ো বাড়ির ভাঙা ঘর মোটেই পছন্দ হচ্ছে না। ঘরময় ছড়ানো হাড়গুলো সে আগে শুকে শুকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করল। তারপর উপর দিকে মুখ তুলে কিসের ঘ্রাণ নিতে লাগলো, যেন সে কোনো অদৃশ্য বিভীষিকার সন্ধান পেয়েছে। টাইগার খুব সাহসী কুকুর, বাঘ দেখলেও ভয় পায় না, কিন্তু সে আজ অত্যন্ত ভয়ের অস্থির হয়ে উঠল। পেটের তলায় ল্যাজ ঢুকিয়ে একবার এখানে একবার ওখানে গিয়ে বসে পড়ে আবার উঠে কান খাড়া করে যেন কার পদশব্দ শোনে। টাইগার, টাইগার, টাইগার। আমি তাকে ডাকলুম, সে কিছুতেই কাছে এলো না। থেকে থেকে চমকে ওঠে আর হা হা করে হাঁপায়। হরিশ আশ্চর্য হয়ে বলল, টাইগার এমন কেন করছে? সে কি এমন দেখেছে? আমারও মনে হয় একই প্রশ্ন। চারিদিক তাকিয়েও সন্দেহজনক কিছু দেখতে পেলাম না। আগেই বলেছি মস্ত ঘর। আমার এই ছোট লণ্ঠনের আলোতে সে ঘরের অন্ধকার দূর হয়নি। হঠাৎ মনে হলো দেয়ালের উপর দিয়ে যেন একটা লম্বা ছায়া দুলতে দুলতে সরে যাচ্ছে। হরিশের একখানা হাত চেপে ধরে বললুম, হরিশ, হরিশ, দেখো, দেখো। টাইগার ঊর্ধ্বমুখে অস্বাভাবিক তীক্ষ্ণ শেয়ালের মতো স্বরে কাঁদতে লাগলো। হরিশ বলল, কি কি দেখবো? ওই ওই ছায়াটা। কোথায়? ওই যে দেয়ালের উপর দুলছে, দেখো। তুমিও কি পাগল হলে নাকি? ওখানে তো কিছুই নেই। চোখ রগড়ে চেয়ে আমিও কিছু আর দেখতে পেলুম না। নিজের ভ্রম বুঝে লজ্জায় চুপ করে রইল।
বাইরের বনের ভিতর থেকে একটা বাঘ ক্রমাগত গর্জন করতে লাগলো। হয়তো শয়তানের স্ত্রী বনে বনে স্বামীকে খুঁজে ডেকে ডেকে হয়রান হয়ে বেড়াচ্ছে। গর্জনটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার কানে কানে কি যেন কথা বলল। রোমাঞ্চিত দেহে আমি হরিশের কাছে ঘেঁষে সরে বসলুম। আমার মুখের ভাব দেখে হরিশ বলল, আবার কি হলো? কে কে যেন আমার কানে কানে কথা বলল। সুরেন, তোমার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। তুমি যে এমন ভীতু তা জানা ছিল না। তার ধিক্কার শুনে মনটাকে আবার শক্ত আর চাঙ্গা করে তোলবার চেষ্টা করল, কিন্তু কেন জানি না বুকের ছমছমানি কিছুতেই আজ থামতে চাইছিল না। খালি মনে হচ্ছিল আমার চারিপাশ দিয়ে আজ সেই সব পা চলে বেড়াচ্ছে যেসব পা চললে কোনো শব্দ হয় না। আমার চারিপাশে সব অদৃশ্য চোখ, আমরা তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু তারা আমাদের ঠিক দেখতে পাচ্ছে। কি অস্বস্তি, ওদের চোখ এড়াই কেমন করে। আমি বললুম, হরিশ, এই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি, চলো। এখানে আর কিছুক্ষণ থাকলেই আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। হরিশ বলল, পুলিদের সেই বাজে কথা তোমার মনের উপর কাজ করেছে দেখছি। তুমি শান্ত হও। এরকম পোড়ো বাড়িতে অকারণেই গা ছমছম করে বটে, কিন্তু ও কিছু নয়। কিন্তু টাইগার এমন করছে কেন? সে তো আর কুলিদের কথা বোঝেনি। আরে টাইগার হচ্ছে অবোধ জন্তু, ভয় পেয়েছে মিছিমিছি। আর সে ভয় পেয়েছে বলে তুমিও ভয় পাবে? আরে তুমি যে মানুষ। এবারে সত্যি সত্যি ঘরের বাইরেকার দালানে দ্রুত পদশব্দ হলো। শব্দটা একটা দরজার কাছে এসে আবার দূরে চলে গেল। হরিশ বলল, কোনো জন্তুর পায়ের শব্দ? আমার মনে হলো কোনো জন্তুর পায়ের শব্দ নয়। জীবনে আমার মনের ভিতরে এমন অলৌকিক ভাবের উদয় হয়নি। ভাগ্যের সঙ্গে হরিশ আছে, নইলে আমার অবস্থা যে কি হতো কে বলতে পারে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত 12টা। হরিশ খাবারের বাস্কেট বার করে বলল, অনেক যে রাত হলো, এসো এবার আমরা খেয়ে নিই। আমি বললুম, তুমি একা খাও, আজ আমার খিদে নেই। ঠিক সেই সময় খুব কাছেই আবার বাঘের ঘন ঘন চিৎকার শুনতে পেলাম। শয়তানের সঙ্গিনীর কি খোঁজ পেয়ে এখানে এসে হাজির হয়েছে? হরিশ বলল, বন্দুক হাতে নাও, বাঘটা ভেতরে আসতে পারে। খুব দীর্ঘ, করুণ ও অস্বাভাবিক এক চিৎকার করে বাঘের ডাক থামল। সঙ্গে সঙ্গে ভাঙা জানলা দিয়ে ঝটফট করে ঘরের ভিতরে কালো কুচকুচে কি একটা ঢুকে পড়ল। হরিশ বলল, বাদুর। তারপরে দরজার চৌকাঠের ওপর এসে দাঁড়ালো মস্ত একটা কালো বিড়াল। বাদুরটা ঘরের চারিদিকে চক্রাকারে উঠতে লাগলো আর কালো বিড়ালটা ল্যাজ তুলে ডাকতে লাগলো। বাদুরটা ভেত্তা খেয়ে শয়তানের মৃতদেহের উপর পড়ল। তারপর দুই ডানা বিস্তার করে সেখানে স্থির হয়ে রইল যেন একটা মূর্তিমান অভিশাপের মতো। টাইগার আবার দাঁড়িয়ে উঠল এবং ভয়ঙ্কর এক আর্তনাদ করে আমার পায়ের কাছে ছুটে এসে পড়ে গেল। কাঁপতে কাঁপতে তার গায়ে হাত দিয়ে দেখি সে মরে গেছে। হরিশ সবিস্ময়ে বলল, সুরেন, দেখো দেখো। ও কি দৃশ্য! যাকে আমরা নিজের হাতে গুলি করে মেরেছি, যার মৃতদেহ এতগুলো গুলি কাঁধে করে এনেছে, যে মরে এতক্ষণ একবারে কাঠ হয়ে গিয়েছিল, সেই শয়তান এখন আমার চোখের সামনেই চার পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আর আর তার দুটো চোখ আগুনের গোলার মতন দাউ দাউ করে জ্বলছে আর জ্বলছে। সে চোখটা যেন আমাদের ভস্ম করে দিতে চায়। বাইরে আবার বাঘ ডাকতে লাগলো। শয়তান ধীরে ধীরে ঘরের ভিতর থেকে বেরিয়ে গেল। সেই বাদুড় আর কালো বিড়ালকেও আর দেখতে পেলুম না। চিৎকার করে আমি মাটির উপর পড়ে গেল। সেই সপ্তাহতেই দরখাস্ত করে অন্য দেশে বদলি হয়েছি, পাছে শয়তানের সঙ্গে আবার দেখা হয়। হরিশের মতে
আমাদের বন্দুকের গুলিতে শয়তান মরেনি, মূর্ছিত হয়ে পড়েছিল মাত্র। হতেও পারে, আবার নাও হতে পারে। শুনছিলেন হেমেন্দ্র কুমার রয় রচিত শয়তান। গল্প পাঠে সৌপ্তিক দে, হরিশের ভূমিকায় স্বাগত বাসু, সাউন্ড ডিজাইন ও পর্ব পরিচালনায় সৌপ্তিক দে, পোস্টার ডিজাইনে স্বাগত বাসু। আপনাদের আরও একবার মনে করিয়ে দিই, এবার আপনারাও আপনাদের লেখা গল্প আমাদের পাঠাতে পারেন। ডেসক্রিপশন ও পোস্টারে দেওয়া ইমেল আইডির মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাছাই করা গল্প আমরা উপস্থাপনা করব আমাদের চ্যানেলে। আরও একটা রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো খুবই শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।